ভাস্কো দা গামার যুদ্ধবহরকে হটিয়ে দিলেও কালিকটের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। তারা বুঝতে পেরেছিল পর্তুগিজদের সঙ্গে এই যুদ্ধ এইখানেই শেষ নয়, সবে মাত্র শুরু। দুর্ধর্ষ পর্তুগিজরা বহরের পর বহর পাঠাতে থাকবে। কতদিন পর্যন্ত তাদের ঠেকিয়ে রাখা যাবে? কালিকট কোনোদিনই এই নৌযুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। শতাব্দীর পর শতাব্দী ধরে দেশ বিদেশের বণিকরা এই বন্দরে পণ্যের লেনদেন করে আসছে। মিশরীয়রা এসেছে, গ্রিকরা এসেছে, রোমকেরা এসেছে, আরবিরা এসেছে, চীনারা এসেছে, ভারতবর্ষের নানা অঞ্চল থেকে বণিকরা এসেছে। কিন্তু বাণিজ্য নিয়ে যুদ্ধবিগ্রহের কথা কেউ কোনোদিন শোনেনি। কালিকটের জাহাজের মধ্যে বেশিরভাগই বাণিজ্য জাহাজ। তবে সমুদ্র উপকূলবর্তী দেশ বলে আত্মরক্ষার জন্য কিছু কিছু যুদ্ধ জাহাজও তাদের ছিল, কিন্তু সেগুলো উপকূলের নিকটবর্তী অঞ্চলে যুদ্ধ করবার পক্ষে উপযোগী। শত্রুদের জাহাজ যখন উপকূল ছেড়ে গভীর সমুদ্রে গিয়ে প্রবেশ করে, কালিকটের যুদ্ধজাহাজের নাবিকরা তখন নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় ভয়ের কথা ওদের কামান। দূর থেকে ওরা অগ্নিবর্ষণ করে চলে। তার বিরুদ্ধে কি করতে পারে এরা? ভাস্কো দা গামা যেতে না যেতেই 14টা জাহাজের আর একটা বহর কালিকটের সমুদ্রকে আলোড়িত করে তুলল। এই বহরের অধিনায়ক হয়ে এসেছিলেন লোপোসোর্স। লোপোসোর্স ঝানু ও বিচক্ষণ নৌযোদ্ধা। মম্মলির নেতৃত্বে কালিকটের এক বহর যুদ্ধজাহাজ ক্রাঙ্গানোরে নোঙর ফেলে অবস্থান করছিল। এ অবস্থায় তাদের উপর যে কোনো রকম হামলা হতে পারে, এটা এদের চিন্তার মধ্যে ছিল না। লোপোসোর্স তাদের এই নিশ্চিন্ততার সুযোগ নিয়ে ঝটিকা আক্রমণ করে বসল। তার কামানের গোলায় জাহাজগুলো ধ্বংস হয়ে গেল। আর একটা বন্দরে কতগুলো বাণিজ্য জাহাজ জড়ো করা ছিল। কতগুলো যুদ্ধ জাহাজ তাদের রক্ষা করবার জন্য পাহারা দিচ্ছিল। এখানে দুপক্ষে কিছুক্ষণ যুদ্ধ চলল, কিন্তু পর্তুগিজদের কামানের গোলার সামনে কতক্ষণ তারা দাঁড়াবে? দেখতে দেখতে তাদের রক্ষাব্যূহ ভেঙে ছত্রভঙ্গ হয়ে গেল। কালিকটের জাহাজগুলোর অপরিমিত ক্ষতি ঘটল। কামান যে কত বড় শক্তি, কালিকট এবার তা হাড়ে হাড়ে বুঝল। জামরিন দেখলেন এভাবে যুদ্ধ চালানো কোনো মতেই সম্ভব নয়। আরব বণিকরা পরামর্শ দিল, মিশরের সুলতানের কাছে সাহায্য চেয়ে পাঠান। ওদের হাতে কামান আছে। গোলন্দাজ বাহিনী যদি আমাদের সঙ্গে থাকে তাহলে পর্তুগিজদের আমরা দেখে নিতে পারব। জামরিন তাদের এই পরামর্শ মেনে নিলেন। মিশরের সুলতানের সঙ্গে জামরিনের অনেক দিন থেকেই বন্ধুত্বের সম্পর্ক চলে আসছিল। তাছাড়া কালিকটের মশলার বাণিজ্য থেকে সবচেয়ে বেশি মুনাফা লুটে আসছিল মিশরের বণিকরা। মিশরের সমৃদ্ধি প্রধানত তার উপর নির্ভর করছিল। এই মশলার বাজার যদি পর্তুগিজদের দখলে চলে যায়, তবে তার ছিটে ফোঁটাটুকুও আর তাদের ভোগে আসবে না। মিশরের সুলতান এই সাহায্যের আবেদনে সাড়া দিলেন। ১৫০০ যোদ্ধা আর কামান বোঝাই এক মিশরীয় বহর আরব সাগরে এসে উপস্থিত হল। প্রাচীন সেনাপতি মীর হুসেন এই অভিযানের অধিনায়ক হয়ে এসেছিলেন। মীর হুসেন দিউ দ্বীপে ঘাঁটি গেড়ে বসলেন। এটা ১৫০৭ খ্রিস্টাব্দের কথা। তার পরিকল্পনা ছিল এখান থেকে যাত্রা করে জামরিনের নৌবাহিনীর সঙ্গে মিলিত হয়ে একযোগে পর্তুগিজদের আক্রমণ করবেন। সে সময় পর্তুগিজরা কোচিনের উপকূলে স্থায়ী ঘাঁটি পত্তন করে বসেছিল। তাদের রাজপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় শাসনকর্তার নাম ছিল ডন ফ্রান্সিসকো দা আলমেইডা।
পরিকল্পনা অনুযায়ী মীর হুসেন ও জামরিনের নৌবাহিনী মিলিত হয়ে কোচিনের দিকে যাত্রা করলেন। এ সমস্ত খবর পর্তুগিজদের কাছে আগেই পৌঁছে গিয়েছিল। তাদেরও আয়োজনের ত্রুটি ছিল না। শাসনকর্তার পুত্র লোরেনকো দা আলমেইডার নেতৃত্বে পর্তুগিজ নৌবাহিনী তাদের মোকাবিলা করবার জন্য কোচিন ছেড়ে উত্তর দিকে এগিয়ে গেল। কালিকট আর কোচিনের মাঝামাঝি চাওল নামে একটি স্থান ছিল। তারই কাছে দুপক্ষে সংঘর্ষ বাঁধল। এবার যুদ্ধ হল সমানে সমানে। দুপক্ষের হাতেই কামান ছিল। আরব সাগর এই প্রথম এক নতুন ধরনের যুদ্ধ দেখল। দুদিন ধরে উভয় পক্ষে গোলাবর্ষণ চলল। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক বুঝে পর্তুগিজরা রণে ভঙ্গ দিয়ে পালাল। কিন্তু যে জাহাজের সেনাপতি ছিলেন, কামানের গোলায় তা ঘায়েল হয়ে পড়ল। জাহাজটা বিধ্বস্ত হল। শুধু এই নয়, সেনাপতি নিজেও নিহত হলেন। পর্তুগিজরা চোখে অন্ধকার দেখল। ডোম ম্যানুয়েলের এত স্বপ্নসাদ সবই কি ব্যর্থ হয়ে যাবে? সুদূর প্রাচ্য অঞ্চলে গিয়েও যে কামানে কামানে লড়াই করতে হবে, এটা তারা ভাবতে পারেনি। ভেবেছিল তাদের হাতে থাকবে কামান আর অপরপক্ষের হাতে ঢাল, তলোয়ার, বল্লম, বর্ষা, সড়কি। হাসতে হাসতে যুদ্ধ জয় করে নেবেন। কিন্তু আপাতত সেই ইচ্ছা পূর্ণ হল না। কিন্তু শাসনকর্তা ডন ফ্রান্সিসকো দা আলমেইডা উদ্যোগী পুরুষ। চাওলের পরাজয় তার মন ভেঙে দিতে পারল না। নতুন উদ্যোগ নিয়ে তিনি আবার শক্তি সংগ্রহ করতে লাগলেন। আয়োজন সম্পূর্ণ হল। তখন হাতে 18টা জাহাজ আর 1200 যোদ্ধা। 1509 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি তিনি তার বাহিনী নিয়ে মিশরি বহরের ঘাঁটি দিউর সামনে এসে রণডঙ্কা বাজালেন। কিন্তু এবার আর অস্ত্র হিসেবে শুধু কামানই ছিল না, তার চেয়েও অনেক সূক্ষ্ম ও কুটিল অস্ত্র প্রয়োগ করলেন তিনি। দিউদ্বীপ গুজরাট রাজ্যের অন্তর্গত। মালিক আয়াজ নামে এক ব্যক্তি গুজরাটের সুলতানের প্রতিনিধি হয়ে দিউদ্বীপ শাসন করছিল। মালিক আয়াজ গোপনে পর্তুগিজদের সঙ্গে যোগ দিয়েছিল। যুদ্ধের সময় মালিক আয়াজ সমস্ত রকম রসদ সরবরাহ বন্ধ করে দিল। রসদ অভাবে মীর হুসেন কঠিন সংকটের মধ্যে পড়ে গেলেন। কিন্তু তাহলেও তিনি যুদ্ধ করাই সিদ্ধান্ত করলেন। 3রা ফেব্রুয়ারি তারিখে উভয় পক্ষ যুদ্ধে নামল। কিন্তু এবারকার যুদ্ধে জয় পরাজয়ের কোনো মীমাংসা হল না। কেউ কাউকে পরাস্ত করতে পারল না। এর অল্প কিছুদিন বাদেই মীর হুসেন গুজরাটের সুলতানের এই বিশ্বাসঘাতকতায় বিরক্ত হয়ে সমস্ত জাহাজ নিয়ে তাঁর দেশে ফিরে গেলেন। পর্তুগিজদের মনোবাঞ্ছা পূর্ণ হল। তারা কালিকটকে বিচ্ছিন্ন করে ফেলল। পর্তুগিজদের সাথে নৌযুদ্ধ পরিচালনা করবার মতো কোনো শক্তি রইল না আর। কিন্তু মীর হুসেন শত্রুর শেষ না করে স্থায়ীভাবে মিশরে ফিরে গিয়ে যে অদূরদর্শিতার পরিচয় দিলেন সেদিন, মিশরকে একদিন সেজন্য খুবই অনুশোচনা করতে হয়েছিল। কেননা পর্তুগিজ তো শুধু কালিকটেরই শত্রু নয়, সে তো মিশরেরও শত্রু।